মেয়েরা এখন কোথায়? তোমার আদরের রোহানি এখনো উঠেনি বুঝি? মীরা স্বামীর পাতে দুটো তেল ছাড়া পরোটা ডিম পোচ ভাজি দিতে দিতে বলে। অনেক আগেই উঠেছে, হয়তো আসছে। সাজ্জাদ রেজা ঘাড় ঘুরিয়ে চাইল সিঁড়ির পথে। রুহির পিছনে গুটি গুটি পায়ে নেমে আসছে বিন্দু। রুহি সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল, গুড মর্নিং পাপা। সাজ্জাদ রেজা হাস্য উজ্জ্বল মুখে শুধালেন। গুড মর্নিং মামুনি। রুহি চেয়ার টেনে বসলো। বিন্দু কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। মেয়েটি ঠিক কি করা উচিত বুঝল না। বিন্দুকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে ডাকলেন সাজ্জাদ রেজা। ওখানে দাঁড়িয়ে আছেন কেন আম্মু? খেতে বসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছি আমি। বিন্দু ধীর পায়ে এগিয়ে রুহির পাশের চেয়ার টেনে বসলো। মীরা নিঃশব্দে মেয়ের থালায় রুটি ভাজি সার্ভ করলো। সাজ্জাদ রেজা খাবার চিবোতে চিবোতে বিন্দুর উদ্দেশ্যে বললেন, আপনি কোন ক্লাসে পড়েন আম্মু? নবম শ্রেণীতে। খুবই মৃদু স্বরে বলে ওঠে বিন্দু। সাজ্জাদ রেজা জানে সেটা, তবুও জিজ্ঞেস করে বিন্দুকে সহজ হতে। তিনি পুনরায় শুধালেন, যাক, ভালোই হলো। আপনারা দু বোন এক ক্লাসেই পড়েন, দুদিন মায়ের সাথে বোনের বাড়িতে কাটান। আপনার বিদ্যালয়ের কাগজপত্র সব ঠিক করে রুহির সাথে ভর্তি করে দেব, কেমন? মীরা, আম্মুকে নিয়ে শপিংয়ে যাও, যা যা প্রয়োজন হয় কিনে দাও। সাজ্জাদ রেজার কণ্ঠে কি যেন একটা আছে, কেমন অগাধ অধিকারবোধ। চমৎকার একজন মানুষ, যেটা বিন্দু কাল থেকে এখনো পর্যন্ত অনুভব করে আসছে। অমায়িক তার ব্যবহার, তবুও বিন্দুর কোথায় যেন একটু অপছন্দের তালিকায় সে। হয়তো মায়ের স্বামী সেজন্য, তবে বিন্দু তাকে অসম্মান করতে পারে না। সাজ্জাদ রেজার কথায় মুখে কঠোরতা টানতে পারে না। প্রতি উত্তরে খুবই বিনয়ীর সাথে নম্র গলায় বলে বিন্দু, আমার কিছুর প্রয়োজন নেই, সাথে করে প্রয়োজনীয় সবকিছুই নিয়ে এসেছি। বরাবরের মতোই চমৎকার হাসি ফোটালো সাজ্জাদ রেজার ওষ্ঠে। কোমল গলায় বলে ওঠে, থাকুক, সমস্যা কি? বাবার কাছে এসেছেন, বাবা হিসেবে আমারও তো দায়িত্ব আছে নাকি? বিকালে মায়ের সাথে শপিংয়ে যাবেন, যা যা ভালো লাগে কিনে আনবেন। ধরনী জুড়ে গোধূলি লগ্ন। বিন্দু, রুহি আর মীরা এসেছে বাড্ডাই ভ্যালি শপিং মলে। বিন্দু অনেকবার বারণ করা সত্ত্বেও তাকে টেনে টুনে নিয়ে এসেছে রুহি। বিশাল বড় এক শপিং মল, বিন্দু কখনোই এসব মলে আসেনি, আর না এত বড় মার্কেট দেখেছে। লিফট দেখে দাঁড়িয়ে রইল বিন্দু। জীবনে কখনো এসবে চড়েনি সে। রুহি ইতিমধ্যেই উঠে পড়েছে লিফটে। কত সহজেই রুহি উঠে গেল, তবে বিন্দুর সাহস হলো না। মেয়েটির দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটে একজোড়া মমতাময়ী হাতের স্পর্শে। মীরা মেয়ের হাতটা শক্ত করে একসাথে লিফটে উঠল এবং লিফটে বসেও হাতটি ছাড়লেন না, যেন নীরবে আশ্বাস দিচ্ছেন সে আছে, ভয় নেই। বিন্দু কিছু বলতে গিয়েও থেমে গেল। হঠাৎ যেন একটা লোভ জন্মালো ওই মমতাময়ী স্পর্শ পেতে। মনকে বোঝাতে লাগলো একটু না হয় মনের বিপরীতে গেল, একটুখানি মানসিক শান্তির আশায়। চাপা শ্বাস ফেলে বিন্দু চুপচাপ দাঁড়িয়ে রইল। লিফট ওপরে উঠতেই মীরা আস্তে করে মেয়েটির হাতটি আলগা করে দিল। আপনা আপনি ছিন্ন হয়ে গেল মমতাময় বন্ধনখানা। বিন্দুকে গার্লস এরিয়ায় নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পোশাক দেখাতে শুরু করলো। রুহি একটা একটা করে পোশাক এনে বিন্দুর গায়ের সঙ্গে ধরে চয়েস করার জন্য দেখাচ্ছে। তবে এত পোশাক রুহি পছন্দ করে দিল বিন্দুর সেগুলো একটাও পছন্দ হলো না। রুহি অবাক হয়ে বলল, তুমি কি বোকা বিন্দু? এগুলো সব ব্র্যান্ডের, এখানকার হাই বাজেটের, আর তোমার একটা পোশাকও পছন্দ হলো না? না, আমি এগুলো নিব না। স্পষ্ট স্বর বিন্দুর। তাহলে কি নেবে? আচ্ছা চলো, ওই পাশে আরো দোকান আছে। সেখানে গিয়েও একই কাহিনী। রোহিত যেটা দেখাচ্ছে সেটা পছন্দ করছে না বিন্দু, আর না নিজে একটা পোশাক নিজের হাতে তুলে ধরে পছন্দ করছে। মীরা কপাল গোটাই বিন্দুকে বলেন, কি সমস্যা তোমার? আসছো থেকে একটা পোশাকও ধরে দেখো নাই। রুহানি দিলেও রিজেক্ট করে দিচ্ছ। কত সুন্দর সুন্দর কালেকশন আছে, কেন নিচ্ছ না?
বিন্দু মাথা উঁচিয়ে চোখ রাখলো মায়ের চোখে। দীর্ঘ 8 বছর পর এই প্রথম খুব কাছ থেকে ভালো করে দেখলো মাকে। গায়ে দামি শাড়ি, হাতে স্বর্ণের মোটা বালা, কানের স্বর্ণের বড় বড় দুল, গলায় চকচকে চেন, সব কিছুতেই রয়েছে আভিজাত্য। ফর্সা ত্বক, লম্বাটে গড়ন, বয়সটা ঠিক আন্দাজ করা যাচ্ছে না। সহসাই বিন্দু চোখ সরিয়ে নিল। ওই চোখের মায়ায় পড়তে চায় না সে। লম্বা দম নিল বিন্দু, মৃদু গলায় বলল, আপনি বলেছিলেন আমাকে আমার মতো চলতে দেবেন। হ্যাঁ, এখনো আমি বলছি তুমি তোমার মতোই থাকবে। সেটার সাথেই পোশাক আশাকের কি সম্পর্ক? আমি আমার লিমিটে থাকতেই পছন্দ করি। এইসব ব্যান্ড ট্যান্ড আমার জন্য নয়। যদি কিনে দিতেই ইচ্ছে করে আমার পছন্দ মতো কিনে দিন। আমার লেভেলের যেগুলোতে আমি শান্তি পাই। মীরা মেয়ের কথা শুনে হতবাক। আজকাল মেয়েরা ব্যান্ড বলতেই পাগল। আর তার মেয়ে? তিনি বিনা বাক্যে সম্মতি দিয়ে এগিয়ে গেল একটি দোকানে। বিন্দু নিজের পছন্দ মতো করে 4টে 3 পিস নিল, সঙ্গে কিছু মেয়েলি জিনিসপত্র, খুবই টুকটাক কসমেটিক্স। ব্যাস, তার শপিং শেষ। রুহি শুধু অবাক হয়ে দেখলো, মেয়েটি কি পাগল? এত সুন্দর দামি দামি ব্র্যান্ডের পোশাক, অর্নামেন্টস রেখে সত্তা 3 পিস নিয়েছে। সেটাই মনে মনে ভাবছে রুহি। মেয়েটি আলাদা, একেবারেই আলাদা। বিন্দুর জায়গায় অন্য কেউ হলে দুহাতে লুটে নিত, অথচ এই মেয়েটির মধ্যে লোভের ছিটে ফোটাও নেই। মুগ্ধ হলো রুহি বিন্দুর সরল মানসিকতা দেখে। মীরা বিমূর্ত হলো। যেখানে সে 1.5 লক্ষ টাকার শাড়ি পরে আছে, সেখানে তার মেয়ে নিয়েছে 1200-1500 টাকার 3 পিস। 2000 টাকার ওপরে একটা জামাও নেয়নি বিন্দু। আর কসমেটিক্স, ওই কাজল, 2টো লিপস্টিক মুখে মাখার জন্য নিল শুধু নিভিয়া সফট। মীরা যতটা না অবাক হচ্ছে, তার থেকেও বেশি খুশি হয়েছেন মেয়ের এই সরলতায়। তিনি মুগ্ধ। প্রকৃত সুন্দর তো সেই, যার সুন্দর একটা মন আছে। তিনি মনে মনে বেশ সন্তুষ্ট হলেন। মেয়ে তার বাবার মতো লোভী হয়নি, এটাই তার কাছে বড় একটি পাওয়া। পুরনো কিছু কথা মনে পড়তেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন তিনি। মেয়েকে ফুল ফ্রিডম দিবেন তিনি, দিবেন পাখির মতো স্বাধীনতা। সে চায় তার মেয়ে সুন্দর করে বাঁচুক। 2 দিন রুহির সাথে খোশ মেজাজে কেটে গেল বিন্দুর। বিন্দু সংকোচ বোধ থাকলেও রুহির মধ্যে তার ছিটে ফোটাও নেই। মেয়েটি প্রচুর কথা বলতে পারে, তবে বিন্দু যে চাপা স্বল্পভাষী তা নয়। গ্রামে বড় হওয়া মেয়ে বিন্দু, চঞ্চলতা তার রন্ধ্রে রন্ধ্রে, যেটা এখানে সম্পর্কের টানা পড়ায় থমকে রয়েছে। থমকে গেছে আপন জনের প্রতি অভিমানে। 2 দিন পর বান্দরবান স্কুল থেকে বিন্দুর কাগজপত্র সবকিছু রেডি করে সকাল সকাল সাজ্জাদ রেজা নিজেই নিয়ে গেলেন বিন্দুকে বাড্ডায় স্বনামধন্য একটি মাধ্যমিক স্কুলে ভর্তি করতে। এই বিদ্যালয়ে 9ম শ্রেণীতে পড়াশোনা করছে রুহি। প্রিন্সিপাল সব ডকুমেন্টস চেক করতে করতেই প্রশ্ন করলো, শুধু আপনার জন্যই বছরের শেষে ভর্তি নিলাম। বেশ মেধাবী আছে মেয়েটি। তা কি হয় আপনার সাজ্জাদ সাহেব? আমার মেয়ে। সঙ্গে সঙ্গেই স্পষ্ট গলায় বলে ওঠে সাজ্জাদ রেজা। বিন্দু অবাক দৃষ্টিতে তাকালো ভদ্রলোকের দিকে। প্রিন্সিপাল কিছুটা অবাক হয়েই বলল, আপনার মেয়ে? তাহলে রুহানির সঙ্গে ভর্তি করিয়ে দিলেন না কেন? ও ওর দাদির কাছে ছিল। যাই হোক, আজ আসি। ওদের দিকে খেয়াল রাখবেন। কোনো সমস্যা হলে আমাকে ইনফর্ম করতে ভুল করবেন না। ম্যাজিস্ট্রেট সাজ্জাদ রেজার মেয়েদের দিকে চোখ দেওয়ার এত বড় সাহস কার আছে? সাজ্জাদ রেজা সৌজন্যমূলক হাসে। প্রিন্সিপাল পুনরায় শুধালেন, ফাইনাল এক্সাম অতি নিকটেই, আজকে থেকে ক্লাস শুরু করুক। সাজ্জাদ রেজা দ্বিধামত করলেন না। প্রিন্সিপাল কক্ষ ছেড়ে বেরিয়ে লাইব্রেরি থেকে বই, খাতা, কলম, ব্যাগ সহ সবকিছু কিনে গুছিয়ে বুঝিয়ে দিল বিন্দুকে। বিন্দুর কক্ষ পর্যন্ত এগিয়ে দিয়ে স্নেহের সহিত বলল, মন দিয়ে ক্লাস করবেন, বুঝেছেন আম্মু? এক্সামের রেজাল্ট ভালো আসা চাই। দেখব 2 বোনের ভেতরে কে ভালো রেজাল্ট করে, তার জন্য থাকবে গিফট। বিন্দু এতক্ষণ শুধু একজন আদর্শ বাবার কার্যক্রম দেখে গেছে। মেয়েটির চোখে হতবিহ্বল বিস্ময় স্পষ্ট। বাবার চেহারাটা ঠিকঠাক মনেও নেই। তার যখন 7 বছর বয়স, তখনই তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। অদ্ভুতভাবে একই দিনে মাকেও হারিয়ে ফেলেছে বিন্দু। মা বাবার ভালোবাসা কি জানে না বিন্দু? না, কখনো পেয়েছে।
বাবার সাথে যতটুকু স্মৃতি আছে সবটাই তার মস্তিষ্কে অস্পষ্ট। তার বাবা যদি আজকে বেঁচে থাকতো তাহলে কি তাকে অন্য কারো ঘাড়ে চাপতে হতো? তার মা অন্য কারোর সাথে সংসার পাততে পারতো? তার বাবা থাকলেও কি এই ভদ্রলোকের মতো ভালোবাসতো, নাকি তার চাইতেও বেশি ভালোবাসতো? একটা মানুষ ঠিক কতটা ভালো হলে স্ত্রীর প্রথম পক্ষের সন্তানের জন্য এতটা করে? চোখ টলমলো করে ওঠে মেয়েটির। আচ্ছা, কৃতজ্ঞতা প্রকাশ না করলে বড্ড স্বার্থপরতা লাগবে না? বিন্দু তো স্বার্থপর নয়। ঠোঁট কাঁপলো বিন্দুর। সাজ্জাদ, রেজা আর তার মাঝে রয়েছে একটুখানি দ্বিধা আর একটা দেওয়াল, যেটা হয়তো এত সহজেই ভেঙে ফেলার নয়। মেয়েটি টলমলো চোখে চাইলো, কম্পিত ঠোঁটে আওড়ালো। বাবার স্মৃতি মনে নেই ভালো করে। বেঁচে থাকলে হয়তো আপনার মতো করেই ভালোবাসতো। আপনি খুবই ভালো মানুষ। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব? সাজ্জাদ রেজা মেয়েটির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে বলতে নেই আম্মু, বাবাদের ঋণ শোধ করা যায় না। আর না বাবারা এই মূল্য চাই। সন্তানদের ভালো রাখা বাবার কর্তব্য, আমি শুধু সেটাই পালন করছি। মন দিয়ে পড়াশোনা করুন। কখনো কোনো কিছুর প্রয়োজন হলে বাবাকে বলবেন। বাবা তার সাধ্যমতো চেষ্টা করবে আপনাকে ভালো রাখার। কে রে রুহানি, দুদিন ধরে স্কুলে আসিস না কেন? ক্লাসরুমে ঢুকতেই রুহির একজন ক্লাসমেট জিজ্ঞেস করলো। রুহি বিন্দুকে নিয়ে দ্বিতীয় বেঞ্চে বই খাতা রেখে বসতে বসতে বলল, এমনি আসা হয়নি, 2 দিনের নোটসগুলো দিয়ে দিস তো। সেটা না হয় দেব, একে তো চিনলাম না। নতুন ভর্তি হয়েছে, তোর পরিচিত নাকি? হ্যাঁ, আমার বোন। স্পষ্ট গলা রুহির। বৃষ্টি নামের মেয়েটি পুনরায় বলে ওঠে, এত দেরিতে ভর্তি হলো যে? কেমন বোন হয় তোর? মায়ের পেটের বোন। বৃষ্টি অবাক হয়ে বলে, তোর বোন? তোরা না এক ভাই এক বোন? বিরক্ত হলো রুহি, দাঁত চেপে বলল, কেন রে, আমার পাপা কি বুড়ো হয়ে গেছে যে একটা বোন দিতে পারবে না আমায়? না মানে, আমি তো জানি তোরা এক ভাই এক বোন। মাথা চুলকে আমতা আমতা করে বলে বৃষ্টি। রুহি বিরক্ত গলায় বলল, গুগল থেকে ডাউনলোড করেছি, তাই একদম পারফেক্ট ম্যাচ করেছে। ভরকে গেল বৃষ্টি। আজকাল গুগল থেকে বাচ্চাও ডাউনলোড করা যায়, তাও এত বড় বাচ্চা? রুহির কথা শুনে খিলখিল করে হেসে উঠল বিন্দু। বিন্দুর ঋণী হাসির দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালো রুহি। গালে হাত দিয়ে অবাক হয়ে বলল, তুমি হাসতেও পারো? ব্যাস, বিন্দুর কানে কথাটি শ্রবণ করতেই দুম করে হাসি বন্ধ হয়ে গেল। ছোট ছোট চোখে তাকিয়ে বলে উঠল, না, কাঁদতে পারি। সেটাই তো দেখে আসছি 3 দিন ধরে। ভরকায় বিন্দু থতমত গলায় শুধালো। চুপ করো তো, হাসি দিয়ে ভুল করেছি, হয়েছে। কপট রাগ দেখালো বিন্দু। রুহি হেসে ফেলল কিছু বলার আগেই কক্ষে টিচার প্রবেশ করে এবং তাদের কথার ওখানেই সমাপ্তি ঘটে। সময়টা সন্ধ্যা হয়ে ওঠায় তেজহীন সূর্যটা ঢলে পড়ছে পশ্চিম আকাশে। তার চারিপাশে ছড়িয়ে আছে লাল আভায়। শেষ বিকেলের কলকলে বৈরী মৃদু বাতাস। প্রাকৃতিক যেন অদ্ভুত সৌন্দর্যের লীলাভূমি মুড়িয়ে রেখেছে। ছাদের কিনারায় রেলিং ভর করে পাখিদের নীড়ে ফেরা দেখছে বিন্দু। তার লম্বা রেশমি চুলগুলো হাওয়ার তালে তালে দুলছে। শীতল বৈরী হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে গা। এই সময়টাতেই নীল আকাশের বুকে সাদা সাদা মেঘের স্তূপ দেখা যায়। মনে হয় নিপুণ হাতে পাহাড় পর্বত এঁকে দিয়েছে কেউ। 5তলা বিল্ডিং এর ওপার থেকে আকাশ একেবারেই কাছে দেখা যায়। বিন্দুর মনে হচ্ছে সে হাত বাড়ালেই ছুঁতে পারবে অদূরে ওই মেঘের ভেলা। একা একা কি করছো? আকস্মিক কারো কণ্ঠস্বর শুনে চমকে গেল বিন্দু। নীল আকাশ দেখায় এতটাই মগ্ন ছিল যে হঠাৎ করে কারো উপস্থিত ভয় পাইয়ে দিয়েছে তাকে। রুহিকে দেখে অস্থির নিঃশ্বাস ফেলে সে। এমনিতেও এ বাড়িতে ভয় পাওয়ার মতন কিছুই নেই। 5তলা এই বাড়িটিতে মীরা, সাজ্জাদ, রেজা, রুহি, সে আর কিছু সার্ভেন্ট ছাড়া কেউ থাকবে না। ইতিমধ্যেই রুহি বিন্দুর কাছে এসে দাঁড়িয়েছে। বিন্দু রিনরিনে গলায় বলে উঠল, এমনি ভালো লাগছে এখানে। একা আসতে গেলে কেন আমায় ডাকতে? তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। পুনরায় শীতল কণ্ঠে বলে ওঠে বিন্দু। তারপর দুজনেই চুপ।
ঝিমিয়ে পড়ল বিকেলটি। রুহির হাতে ফোন, গান চলেছে সেখানে। বিন্দু জানে রুহি ফোন ইউজ করে না, এটা নিশ্চয়ই মায়ের। বিন্দু মিনমিনে গলায় বলে উঠল। অবশ্যই। কাউকে ফোন করবে? রুহি ফোনটি বাড়িয়ে দিয়ে বলল। ফোনটি হাত বাড়িয়ে নিল বিন্দু, মৃদু গলায় শুধালো। তোমার হাতের ফোনটা একটু দেবে? দাদিকে একটু ফোন করব। আজ 4 দিন হয়ে গেলেও একটু কথা হয়নি। আমি জানি আমার মতোই সেও ছটফট করছে ওখানে। ভেবেছিলাম অভিমান করে আর কথা বলবোই না। কি করে থাকি বলো তো? দাদি ছাড়া যে আর কেউ নেই আমার। রুহির খারাপ লাগলো বিন্দুর জন্য। ফোনটি রিং হওয়ার পরপরই অপর প্রান্ত থেকে ভেসে এলো বৃদ্ধ কণ্ঠস্বর। বিন্দু ডুকরে কেঁদে ওঠে। আবার কাপা কাপা গলায় ডাকলো দাদিকে। দাদি, সঙ্গে সঙ্গে হাওয়ার মতো উড়ে এলো রোকেয়া বেগমের কান্নারত স্বর। দাদি নাতনির কথা চলমান রইল। বিন্দু অভিযোগের খাতা খুলে বসলো তাকে দূরে সরিয়ে দেওয়ার। রুহি নীরবে দাঁড়িয়ে দেখলো দাদি নাতির অভিমান। বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো বিন্দু। ওড়নার কোণে মুছলো চোখের পানি। এত ভালোবাসো দাদিকে, তাহলে এই 4 দিন কথা না বলে শুধু শুধু কষ্ট কেন পেলে? আর ওখানে কি বা ঘটেছিল যার জন্য মীরা মা আর দাদি এই সিদ্ধান্ত নিল, জানতে পারি? কৌতূহলী স্বর রুহির। বিন্দু একে একে সবকিছুই খুলে বলল। রুহি আগ্রহী হয়ে বলে ওঠে। বাবু নামের সেই ছেলেটার কি শাস্তি হলো? তুমি বা সেই ক্যাম্পে কিভাবে গেলে? শুনেছি তারাই নাকি হাজতে পাঠিয়েছে শয়তানের বাচ্চাটাকে। আর আমি নিজেই জানি না আমি ওইখানে কিভাবে গেলাম। তোমাকে এত বড় বিপদের হাত থেকে বাঁচালো, একটা ধন্যবাদ তো ডিজার্ভ করেই তারা। সবটাই তো শুনলে। আমি তো দেখিনি তাদের, কি করে ধন্যবাদ দিতাম? আমার কি মনে হয় জানো? রুহির কথায় বিন্দু জিজ্ঞেস করলো। কি মনে হয়? যারা তোমায় হেল্প করেছে তাদের মধ্যে হয়তো আর্মির কেউ ছিল, নয়তো সেখানে সাধারণ মানুষ যাওয়া পসিবল না। চিন্তায় ডুবে গেল বিন্দু। ছোট করে শুধালো। হতেও পারে, জানি না। রুহি এবার বিরক্ত গলায় বলে উঠল। রাখো তো ফর্মালিটি। এক বাসায় একই রুমে থাকি, এক ক্লাস, সাবজেক্ট এক, বয়স এক, তুমি আপনিতে পড়ে আছি। এতে কেমন যেন দূরে দূরে মনে হয়। অনেক হয়েছে ফর্মালিটি, আজ থেকে আমরা তুই করে বলবো, ঠিক আছে? আমি জানি তুমি আমাকে বোন হিসেবে মানতে পারছো না, যার কারণে গুটিয়ে রেখেছো এখনো নিজেকে। আর এটা অস্বাভাবিকের কিছুও না, তবে আমরা কিন্তু ভালো বন্ধু হতে পারি। এটা সত্যি রুহির সাথে সহজ হতে সম্পর্কে টানাপড়ায় আটকে আছে বিন্দু। মেয়েটি কত বুঝদার, না বলতেই বুঝে যায় এবং সেটাকে খুবই নর্মাল চোখে দেখে। মুচকি হাসি ফুটে ওঠে বিন্দুর ঠোঁট ছুঁয়ে। রুহির মতো একটি বন্ধু পাওয়াটাও যে ভাগ্যের ব্যাপার। ঘাড় নাড়িয়ে ইতিবাচক চিহ্ন দিল বিন্দু। রুহি হাস্য উজ্জ্বল মুখে হাত বাড়িয়ে বলল। ফ্রেন্ডস। বিন্দু নির্দ্বিধায় রুহির হাতে হাত রাখলো। প্যারা কমান্ডো শেখ নওফিল অর্ণ আর ব্যক্তি জীবনে শেখ নওফিল অর্ণের মধ্যে রয়েছে আকাশ কুসুম ফারাক। প্যারা কমান্ডো শেখ নওফিল অর্ণ যতটা শীতল, গম্ভীর, ধৈর্যশীল, বিচক্ষণ, দায়িত্বশীল ব্যক্তি, শেখ নওফিল অর্ণ ততটাই ঠোঁটকাটা, বেপরোয়া, তেরামি যেন তার শিরায় শিরায়। এক নাগাল কলিং বেলের শব্দে বিরক্ত হলো অর্ণ। কিচেন থেকে টিস্যু দ্বারা হাত মুছতে মুছতে গম্ভীর পদচরণে এগিয়ে চলল সদর ডোরের দিকে। দরজা খুলতেই দেখা মিলল হাস্য উজ্জ্বল দুটি মুখ। তবে ওই হাস্য উজ্জ্বল মুখ দেখেও কপাল গোটাই অর্ণ। তার গম্ভীর মুখের এক্সপ্লেনেশন বলে দিচ্ছে এদের উপস্থিতিতে সে বড্ড বিরক্ত। অর্ণ চোখ কুঁচকে ভ্রু বাঁকিয়ে বলে উঠল। এখানে কি চাই? ব্যাস অমনি চুপসে গেল দুটি হাস্য উজ্জ্বল মুখ। মারিদ কাঁদো কাঁদো মুখ বিবর করে বলল। এভাবে বলতে পারলি ভাই? আমরা না তোর বন্ধু। অর্ণ কিছু বলল না, পুনরায় এগিয়ে চলল কিচেনে। সে জানে এদের এখন ঝাঁটাপিটা করলেও নড়বে না। মারিদ, সাদি ওরাও পিছু হাঁটলো অর্ণর। অর্ণ দক্ষ হাত চালিয়ে চুলোয় বসানো কড়াইয়ে গরুর মাংস নাড়াচাড়া করছে। তাদের সবসময় স্পেশাল খাবার দাবারের ব্যবস্থা থাকে। শরীর ফিট রাখার জন্য খাবার দাবারে খুবই সতর্ক থাকতে হয়। মারিদ পাতিলে উকিঝুঁকি মেরে বলে। কি করছিস ভাই? হাডুডু খেলছি, খেলবি? অর্ণর তেরা উত্তরে ঠোঁট বাঁকায় মারিদ, কপাল গুটিয়ে বলল। তুই কি সোজা হবি না কোনোদিন? ভ্রু কুচকে যায় অর্ণর। কোনখান দিয়ে বেকা আছি আমি?
বিরক্ত হলো মারিদ। অন্তর্মুখী অর্ণর সাথে কথা না বাড়িয়ে ফ্রিজ খুলে নর্মাল থেকে আপেল বের করে তাতে বাইট বসালো। এক টুকরো আপেল চিবোতে চিবোতে বলে উঠলো, এতদিন তোর পলাতক বইয়ের জন্য আফসোস করেছিলাম, কিন্তু বেচারি পালিয়ে গিয়ে বেঁচে গেছে। তোর যেই অন্তর্মুখী স্বভাব, তোর বউ ভাগবে না তো কার বউ ভাগবে? 2 দিনের বেশি বউ টিকবে না তোর, গ্যারান্টি দিলাম আমি। তাই সাজেস্ট করব আগে ভাগেই ভালো হয়ে যা, বুঝলি? নয়তো একাই সারা জীবন ঘুমাতে হবে, আর বউ জুটবে না কপালে। অর্ণ যেন শুনতেই পেল না কিছু। সে ডোন্ট কেয়ার ভাব নিয়ে একটি প্লেট এনে মাংসগুলো সার্ভ করতে শুরু করলো। প্লেট হাতে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়ে বসলো লিভিং রুমের ফ্যানের নিচে। আজ যদি একটা বউ থাকতো, সে নিজের হাতে তুলে খাইয়ে দিত। এত কষ্ট করে এসে রান্না করে খেতে হতো না। কেন যে বউটা খুঁজলি না আল্লাহ মালুম। স্বাদীর কথাই অর্ণ ভ্রু বাঁকায়। বউ নেই ভালো হয়েছে, নয়তো খাবার দাবারে অনিয়ম হয়ে যেত। বিরিয়ানি রেখে মাছ ভাত কে খেত? চোখ কুচকে ফেলে মারিদ, বিড়বিড় করে আওড়ায়, জীবনে আর ভালো হলি না, তোর কপালে বউ জুটবে না। না জুটলেই ভালো, আর যদি জুটেই যায় সেই মেয়েটির ব্যাড লাক। পৃথিবী চলে তার নিজের নির্ধারিত নিয়মে। দিনের পর রাত আসে, রাতের পরে দিন। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে পরিবর্তন আসে ঋতুর। দেখতে দেখতে কেমন চোখের পলকেই কেটে যায় 6 মাস। বৃন্দা ঢাকা এসেছে, 6 মাস চলে গেছে। 9-এ ফাইনাল এক্সাম শেষ হয়েছে বহু আগেই। 10ম শ্রেণীতে পদার্পণ করেছে 4-5 মাস। সামনে এসএসসি পরীক্ষা, ভীষণ ব্যস্ত পড়াশোনা নিয়ে। তার একটাই লক্ষ্য, ভালো রেজাল্ট করে নিজের জন্য কিছু একটা করা। এই 6 মাসে অনেক কিছু পরিবর্তন এসেছে। সাজ্জাদ রেজার সাথে বিন্দুর সম্পর্কটা অনেকটাই সহজ হয়েছে। ভদ্রলোকের চমৎকার ব্যবহার বিন্দুর মনে অন্যরকম এক সম্মানের জায়গা করে নিয়েছে। রুহি আর বিন্দু একজন অন্যজন ছাড়া কিছুই বোঝে না। একসাথে খাওয়া, স্কুলে যাওয়া সহ সবকিছুই একসাথে। আঠার মতো লেগে থাকে দুজনে। এই স্বল্প সময়ে তাদের মধ্যে অপার্থিব সৌন্দর্যের ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। শুধু থমকে আছে মা মেয়ের নারী চেনা সম্পর্ক। অতি প্রয়োজন ছাড়া কথা হয় না তাদের মধ্যে। মীরা কথা বলতে চাইলেও বিন্দু প্রতিবারই এড়িয়ে যায়। মেয়েটির মনের গহীনে কোথাও একটা দ্বিধা দ্বন্দ্ব খাদ। এত বছরের একটু একটু করে জমে ওঠা প্রগাঢ় অভিমান কি এত সহজে মুছে যায়? মীরা মেয়ের অভিমান দেখে শুধু গোপনে দীর্ঘশ্বাস ফেলে। তার বিশ্বাস তার মেয়ে একদিন ঠিকই বুঝবে তাকে। ক্যালেন্ডারের পাতায় দিনটি আজকে রবিবার। সাজ্জাদ রেজার হইহুল্লোড়ে মেতে ওঠা বাড়িটি এখন গুমোট ভাব। থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো বাসাটায়। সবাই যে যার কাজে, অথচ কারো মুখে টু শব্দটিও নেই। করবে কি করে? বাড়িতে যে স্বয়ং সিংহ মশাই এসেছে। তার পা বাড়িয়ে পড়লেই নিস্তব্ধতা ভেঙে আসে বাড়িতে। ড্রাইভার, বাড়ির দারোয়ান সহ সার্ভেন্টগুলোর কাজ ছাড়া আর মুখ খুলতে দেখা যায় না। বাড়ির প্রত্যেকটি সদস্যের উপস্থিতি যেন জেলে বন্দি কয়েদির মতো। এদিক ওদিক হলেই ঠুস। অথচ যাকে নিয়ে এত ভয়, এত আতঙ্ক, সে কখনো কাউকে ভয় পাওয়ার মতো কিছু বলেনি, না কারো জীবনে হস্তক্ষেপ করে। নির্বাক, নির্লিপ্ত, গম্ভীর তার স্বভাব। অপ্রয়োজনীয় কথা তো বোম ফুটলেও বের হয় না। তার কঠিন দৃষ্টি আর ধারালো চোয়াল, গম্ভীর ভাবভঙ্গি যেন আতঙ্কের সৃষ্টি। সকাল থেকেই ফুরফুরে মেজাজে আছে রুহি। তার ভাইয়া এসেছে, খবর এসেছে তার কানে। এখন ঘড়িতে সময় সকাল 7:30। ডাইনিং টেবিলে গাল ফুলিয়ে বসে আছে রুহি। চোখে মুখে কারো প্রতি তীব্র অভিমান। মীরা মেয়ের ছটফটে ভাবভঙ্গি দেখে মুখ চেপে হাসে। টেবিলে নাস্তা গুছিয়ে রাখতে রাখতে বলে ওঠে, চোরের মতো ভাইয়ের সাথে রুমের দিকে উকি ঝুঁকি না মেরে দেখে আসলেও তো পারো। লাগবে না, আমি তার কেউ না। যদি হতাম, তার আসার খবর সবার আগেই শুনতে পেতাম। অভিমানী গলাতেই বলল রুহি। মীরা মেয়েকে বোঝাতেই পুনরায় বলে, ভাইয়া এসেছে ভোর রাতে, তখন তুমি ঘুমিয়েছিলে। তুমি জানো না তোমার ভাইয়া তোমাকে কতটা ভালোবাসে। শুধু কষ্ট পাওয়ার মানে আছে? রুহি কিছু বলল না। সে জানে তার ভাই তাকে ঠিক কতটা ভালোবাসে। শুধু তার জন্যেই অপছন্দ সত্ত্বেও ছুটি পেলেই ছুটে আসে এই বাড়িতে। রুহি মুখটা লটকে বলল,
সাথে এবারও দামড়া শার্ট দুটো এসেছে, তাই না? মেয়ের কথায় না হেসে পারলেন না মীরা। এভাবে বলতে নেই মামনি, ওরা তোমার কাজিন হয়, তাছাড়া ওরা তোমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। তারা যদি শুনতে পায় কি ভাববে বলো তো? রুহি মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলল। ভাই না ছাই। সাজ্জাদ রেজা ডাইনিং টেবিলে বসতে বসতে শুধালেন। গুড মর্নিং মামনি, কি হয়েছে? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে? রুহি বলার আগেই মীরা স্বামীর পাতে খাবার দিতে দিতেই বলল। তোমার ছেলে বলে আসেনি, তোমার ছেলে বলে আসেনি, তারপর আসার পর থেকেই এখনো দেখা করেনি, তাই সে অভিমান করেছে। হয়তো ব্যস্ত ছিল, বলতে মনে ছিল না, বা সময় হয়ে ওঠেনি বলার। বাড়িতে আসলে তো একমাত্র তোমাকেই বলে। তুমি তো জানো কত বড় দায়িত্ব তার, তাই মন খারাপ করো না, খেতে বসো। সাজ্জাদ রেজার কণ্ঠে ছিল এক রাশ হতাশা। বাবা ছেলের সম্পর্কটা কেমন ফ্যাকাশে মলিন। তার দ্বিতীয় বিয়ের পর থেকেই তেমন একটা কথা বলে না ছেলেটি। না কখনো কোনো অভিযোগ করেছে, না প্রতিবাদ। সবকিছুতেই তার নির্লিপ্ত ভাব। মীরা অনেক চেষ্টা করেছে ছেলেকে আগলে রাখতে, তার সাথে সহজ হতে, তবে ফলাফল বরাবরই শূন্য। সে না কখনো মীরার সাথে খারাপ আচরণ করেছে, না একদিন ভালো করে কথা বলেছে। আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ে ভদ্রলোক। রুহানি। একটা শীতল গম্ভীর স্বর। রুহি জানে এই গলার মালিককে। রুহি গাল ফুলিয়ে বসে রইল জায়গায়। কোনো কথা নেই পাষণ্ড ভাইয়ের সাথে। মেয়েটির ভাবনার মাঝেই হাওয়ার তালে তালে পুনরায় ভেসে আসে সেই ভারী গলার স্বর। ভাইয়ের সাথে কথা বলবি না? ওকে, তবে আমি চলে যাই। তুই কথাই বলিস না, থেকে কি করব? বাক্যটুকু শেষ হবার আগেই রুহি হামলে পড়ল ভাইয়ের বুকে। অভিমানী কণ্ঠস্বরে বলল। তুমি খুব পচা ভাই। বোনের কথা একটুও মনে পড়েনি তোমার, তাই না? এত পাষাণ কেন তুমি? সঙ্গে সঙ্গেই শোনা গেল ভারী স্বরটি। সে বোনের মাথায় হাত বলিয়ে আদর করে বলল। রাগ করিস না, ফোনে চার্জ ছিল না, তুই ঘুমিয়েছিলি তাই ডাকিনি। খাবার শেষে গার্ডেনে যাস, তোর পছন্দের ফুল গাছ এনেছি। মীরা একে একে সবাইকে খাবার দিতে লাগলো। সাজ্জাদ রেজা খাবার মুখে নিতে গিয়েও থেমে গেলেন। স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন। মীরা, বিন্দু কোথায়? এখনো ওঠেনি নাকি? বেলা করে ওঠার অভ্যাস তার আছে, দেখো গিয়ে ফুল গাছের কাছে পানি টানি দিচ্ছে হয়তো। ভদ্র মহিলার কথায় রুহি উঠে দাঁড়ালো। বিন্দুকে ডাকার উদ্দেশ্যে পা বাড়িয়ে বলল। তুমি খাও পাপা, আমি ওকে ডেকে নিয়ে আসি। রুহি পা বাড়াতেই চোখ পড়ল বিন্দুর দিকে। গুটিসুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে। রুহি ওকে দেখে বলল। ওই তো এসে পড়েছে ফুলের রানী। রুহির কথায় সাধারণত সকলের চোখ পড়ল সিঁড়ি গোড়ায়। অমনি পুরুষালী খুসখুস কাশিতে কাঁপিয়ে তোলে পুরো ডাইনিং রুম। মীরা তড়িঘড়ি করে পানির গ্লাস এগিয়ে দিয়ে কিছুটা অস্থির হয়ে বলল। বেচারা সাদি আকস্মিক বিন্দুতে দেখা মাত্রই মুখে রুটি ভাজি নিয়ে বিষম খেয়ে অবস্থা কাহিল করে ফেলেছে। মারিত কেবল পানি নিয়েছিল মুখে, বিন্দুকে দেখেই সঙ্গে সঙ্গে ছিটকে বেরিয়ে এলো মুখের পানিটুকু। অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি এখনো সিঁড়ি পেরিয়ে আসা বিন্দুতে। তার তীক্ষ্ণ দৃষ্টির আড়ালে যেন এক টুকরো অনাকাঙ্ক্ষিত আর অবাকতার চোট। সাদি মারিত বিস্ফোরিত হতভম্ব নেত্রে তাকিয়ে আছে বিন্দুর দিকে, যেন তারা কোনো কঠিন হিসেব কষতে ব্যস্ত। খাবার টেবিলে অচেনা পুরুষ দেখে কপালে ভাঁজ পড়ল বিন্দুর। এ বাড়িতে পুরুষ বলতে শুধু সাজ্জাদ রেজা। তাহলে এরা আবার কারা? কোথা থেকে এলো এরা? অস্বস্তিতে মাথার কাপড়টা আর একটু টেনে নিল বিন্দু। গুটি গুটি পায়ে সাজ্জাদ হোসেনের পাশে চেয়ারে বসলো। সবসময় রুহির পাশে বসে, তবে তার পাশে অচেনা পুরুষ দেখে বিপরীত সাইডে বসেছে। মনে কৌতূহল থাকলেও চেপে গেল মেয়েটি। ভাবছে হবে হয়তো এদের কোনো আত্মীয় স্বজন। তাছাড়া রুহির হাস্য উজ্জ্বল মুখশ্রী দেখে এরা যে কাছের কেউ এটা বলার অপেক্ষা রাখে না। বিন্দু গুরুত্ব দিল না। বিন্দুকে দেখেই সাজ্জাদ রেজা চমৎকার হাসলেন। মেয়েটিকে দেখলেই তার মায়া জাগে। কেন কিসের জন্যে জানে না সে, বড্ড আপন মনে হয় তার কাছে। মীরার অংশ তাই।
নিজেকে করা প্রশ্নের উত্তর পায় না সে। নিজ হাতে মেয়েটির থালায় রুটি ভাজি তুলে দিতে দিতে বলল, গুড মর্নিং আম্মু, কেমন আছেন আপনি? এটা প্রতিদিনের রুটিন সাজ্জাদ রেজার। বিন্দু মুচকি হেসে বলল, শুভ সকাল। আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনাদের হাসি মুখ দেখে খারাপ থাকে কি করে বলুন তো? সাদি মারির চক্ষু যুগল বড় বড় করে তাকিয়ে আছে বিন্দুর দিকে। তারা কিছুতেই কিছু মেলাতে পারছে না। তারা কি আদেও সত্যি দেখছে নাকি তাদের ব্যতিভ্রম ঘটেছে বুঝে উঠতে পারছে না। সাদি ঘন ঘন চোখের পলক ফেলে সামান্য ঝুঁকে পড়ে অর্ণের দিকে। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, ভাই, আমি যা দেখেছি তুইও কি তা দেখেছিস? অর্ণ কিছুই বলল না, নিজের মতো করে খেয়ে যাচ্ছে, যেন এসবে তার কোনো মাথা ব্যথা নেই। অর্ণর থেকে কোনো উত্তর না পেয়ে সাদি মারিদের কানে কানে বলল, ভাই, এ আমি কি দেখেছি? ও এখানে কি করে? তুইও যেখানে আমিও সেখানে, জানবো কি করে? সঙ্গে সঙ্গেই উত্তর আসে মারিদের থেকে। সাদি বিড়বিড় করে বলল, এই মেয়ের জন্য আমরা হাই হতাশ করি, আর এই মেয়ে তো দেখি স্বামী ছাড়াই শ্বশুরবাড়ি উঠে পড়েছে। ওদের চোয়াল হা করে তাকিয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল সাজ্জাদ রেজার। না জানার ভান করে সাদি আমতা আমতা করে জিজ্ঞেস করেই ফেলে, এই মেয়েটাকে তো চিনলাম না মামা, কে এনে? আমার মেয়ে, তোমার বোন। সাজ্জাদ রেজার কথায় ললাটে ভাঁজ পড়ল সাদির। সাজ্জাদ রেজা হচ্ছে তার আপন বড় মামু। মামুর মেয়ে, আর সে জানে না হাউ ফানি। রুহি গদগদ কণ্ঠে অর্ণকে বলে ওঠে, তোমাকে বলেছিলাম না ভাইয়া আমার বন্ধুর কথা? এই যে আমার বোন প্লাস বন্ধু দুটোই। রুহির কথা শেষ হতেই মীরা বলে উঠল, এটা হলো বিন্দু, আমার মেয়ে। বিন্দু কণা, এটা হচ্ছে তোমার বড় ভাই, সালাম দাও। অর্ণকে দেখিয়ে বিন্দুকে সালাম দিতে বলল মীরা। বিন্দু মাথাটা উঁচিয়ে চাইল সম্মুখে বসা লোকটির দিকে। এক গাম্ভীর্যে ছাইত সৌঠব সুদর্শন সুঠামদেহী সুশ্রীকরণের সুচেহারার একজন যুবক। মুখে ছোট্ট ছোট্ট গুজে ওঠা দাড়ি, নিরেট শক্ত চোয়াল, যেন স্রষ্টার নিপুণ সৃষ্টি যেন সে। বিন্দু দৃষ্টি নত করে মিনমিনে গলায় শুধালো, আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? ভাই, এটাই শুনবার বাকি ছিল। বেচারা সাদি বিস্ময়ে চোটে আকস্মিক খুক খুক করে কেসে উঠল। মারির চোখ কপালে তুলে নিল। এই অপ্রত্যাশিত বাক্যে একজোড়া শক্তপোক্ত হাত ফসকে চামচ পড়ে যেত নিল। তবে সঙ্গে সঙ্গেই রুক্ষতার সাইড সামলে নিল নিজেকে। সাদি মারিদের কানে যেন বিস্ফোরণ ঘটে গেল। শেষ পর্যন্ত এটা দেখতে হলো মাথা ভনভন করছে তাদের অশ্রু, মাথা ভনভন করছে তাদের। অর্ণ ধারালো চোয়াল চাপা নির্লিপ্ত ভাবভঙ্গি, বোঝা যাচ্ছে না ঠিক কোন মুডে আছে সে। নিশ্চয়ই সে এটা আশা করেনি। ওদের এমন আজব বিহেভিয়ার দেখে বাকি সদস্যরা কপাল গোটালো। সাজ্জাদ রেজা গমগমে গম্ভীর স্বরে বললেন, কি সমস্যা তোমাদের? এমন আজব বিহেভিয়ার করছো কেন? সাদি নিজের ভড়কে যাওয়া মুখটা স্বাভাবিক করার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল, সরি সরি মামা, হয়তো কেউ মনে করেছে তাই বিষম খেয়েছে। সাজ্জাদ রেজার খাওয়া শেষ। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে ছেলেকে বললেন, আমার একটু কোর্টে যেতে হবে জরুরি। ড্রাইভার ছুটিতে বাড়ি গিয়েছে, বোনদের একটু স্কুলে দিয়ে এসো। অর্ণ খেয়ে উঠে দাঁড়ালো। চাপা চোয়ালে গম্ভীর গলায় বলল, বোনদের নয়, বোন হবে। আমার বোন একটাই। হাওলাত করা বোনের প্রয়োজন নেই আমার। কথাটা যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। নিজের বাক্যে শেষ হতেই হন হনিয়ে চলে গেল। বিন্দুর চোখ মুখ কুচকে তাকালো অর্ণর গমন পথের দিকে। এই সুন্দর বদনখানির পুরুষটির কণ্ঠস্বর ব্যবহার এত খারাপ। মনে মনে ভেঙচি কাটলো মেয়েটি বিড়বিড় করে আওড়ালো, আরে যা যা, তোর মতো হনুমান মুখ ভাই আমার লাগবেও না। এমন ভাব ধরলো মনে হচ্ছে আমি ওর বোন হওয়ার জন্য পায়ে পড়ছি। শালা, সালামের জবাবও দিতে জানে না বোধ হয়। উজবুক, তুই আমার ভাই হবার যোগ্যই না। সকাল 9:30। অর্ণ সাদি মারিদ বসে আছে লিভিং রুমে। মেয়েলি রিনিঝিনি হাসির শব্দে তাকালো সম্মুখে। আকাশি রঙের একখানা স্কুল ইউনিফর্ম, কাঁধ চড়িয়ে দুপাশে ক্রস বেল্ট, ধবধবে সাদা হিজাব, মাথায় বিন্দু চঞ্চল পায়ে নেমে আসছে সিঁড়ি ডিঙিয়ে। রুহিও একই গেট আপ, হাস্য উজ্জ্বল মুখশ্রী,
কিছু একটা নিয়ে ঠাট্টা করছিল দুজনে। বিদ্যুৎ চঞ্চল চোখ পড়ল লিভিং রুমের সোফায় বসা অর্ণর দিকে। শক্ত চোয়াল চেপে তার দিকেই তাকিয়ে আছে। হাস্য উজ্জ্বল মুখশ্রী চুপসে গেল বিন্দুর, কলিজা চলকে ওঠে অর্ণর ধূসর তীক্ষ্ণ দৃষ্টি দেখে। সে বেমালুম ভুলে গিয়েছিল বাড়িতে পুরুষের আগমন। এতদিনের অভ্যেস মতোই সিঁড়ি ডিঙিয়ে হেলে দুলে নামছিল। ওদের দেখেই নিজেকে গুটিয়ে নিল ষোড়শী কন্যা। ততক্ষণে দুজনেরই নিচে নেমে এসেছে। অর্ণর ধারালো দৃষ্টি বিন্দুর গলায় ঝুলিয়ে রাখা স্কুল কার্ডটিতে, যেখানে গুটি গুটি অক্ষরে লেখা নাজিবা বিন্দু। রুহি কিছু বলতেই ঠোঁট আলগা করতেই সাদি বলে ওঠে, চল আমি দিয়ে আসি, বাসায় যাবো, যাওয়ার পথে নামিয়ে দিয়ে যাব। বিনা বাক্যে পিছু নিল মেয়ে দুটি। রুহি সাদির পিছনে হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলল, বাসায় কেন যাবেন? এখানেই বউ বাচ্চা নিয়ে সংসার পাতুন, অসহ্য লোক। রুহি বিড়বিড় করে বললেও সাদি শুনে ফেলে কথাখানা। সে ভ্রু নাচিয়ে বলল, তুই চাস আমি বউ ছেলে মেয়ে নিয়ে এখানেই সংসার পাতি? ভরকে গেল রুহি। যা শালা, কথাটা শুনে ফেললো। রুহির মুখটা লটকে বলল, যেভাবে উঠে থাকেন তাই বললাম আর কি। আচ্ছা, আপনাকে কি বাড়িতে ফুপি ঝাঁটা দিয়ে তাড়ায়? তার মানে ছুটির 3 মাসের মধ্যে 2.5 মাস মামার বাড়িতেই কাটান, তাই? কিছুটা ভয়ে ভয়ে শুধায় মেয়েটি। না জানি কখন আবার তার বিখ্যাত ধমক দিয়ে বসে। তবে সাদি তেমন কিছুই করলো না। কিছুটা বিড়বিড় করে নিরাশ গলায় বলল, বাড়িতে থাকবো কি করে? আত্মাটা যে এখানে থাকে। রুহির ললাটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কি বিড়বিড় করছেন? কিছুই তো বুঝলাম না। সাদি ধমক দিয়ে বলল, তোকে বুঝতে বলেছে, বুঝলে তো এতদিনে একালি বাচ্চা কাচ্চার বাপ হয়ে যেতাম। একালি বাচ্চা আর আমার বোঝা না বোঝার সম্পর্ক কি অসাধু ভাই? বড্ড কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে রুহি। প্রত্যুত্তরে মেয়েটি আবারও খেলো এক ধমক। মুখটা বন্ধ রাখ হাঁপানো রোগী, তোর মুখ থেকে কখনো শুভ কথা বের হয় না। ম্যাজেট খারাপ না করে ঝটপট গাড়িতে ওঠ। রুহির মুখটা চুপসে গেল। সাদি ভাই সব সময় বকে ধমক দেয়, অথচ সে জানেই না তার দোষ। বিনা দোষে শুধু শুধু বকে। এই জন্যেই তার অপছন্দের তালিকায় এই অসাধু ভাই। বিন্দু এতক্ষণ বড় বড় চক্ষু যুগল করে ওদের ঝগড়া দেখছিল। এরা এখনো বাচ্চাদের মতো ঝগড়া করে। গাড়ি গন্তব্যে থামতেই সাদি গম্ভীর গলায় বলল, খবরদার হাঁপানো রোগী, কোনো ছেলের আশেপাশে যেন না দেখে। যদি কখনো চোখে দেখি কিংবা কানে শুনে কোনো ছেলের সাথে ইটিস পিটিস করছিস, খোদার কসম জান খেয়ে ফেলবো তোর। চুপচাপ ভেতরে যা, চোখ যেন একটু এদিক সেদিক না যায়। রুহি থমকে গেল। প্রতিবার এভাবেই কঠিন হুঁশিয়ারি দেন অসাধু ভাই। কিন্তু কেন? এই অসাধু কি বোঝে না সে এখন বড় হয়েছে, তার কোনো ছেলেকে ভালো রাখতেই পারে? এটা কি অস্বাভাবিক কিছু? এভাবে বারবার বলার মানেটা কি? রুহি মুখ ভেঙচি কাটলো, চোখ কুচকে বলল, এমন ভাবে বারবার পড়াচ্ছেন, মনে হচ্ছে আপনার পুচকে ভাইটার জন্য আমাকে পেলে পুষে বড় করছেন আপনি। আমি কেনই বা আপনার কথা শুনবো? প্রেম না করলে জীবনের স্বাদ বুঝবো কি করে? প্রেম করব, পার্কে বসে বসে প্রেমালাপ করব, সিনেমা দেখতে যাব, কি শান্তি! শুনতেই তো কেমন প্রেম প্রেম ফিল হয়। সাদি চোখ গরম করে তাকালো, দাঁতে দাঁত পিষে চেঁচিয়ে বলতো, এত প্রেম করো সব? তোর প্রেম আমি হারে হারে টের পাবো। দেখবো কত প্রেম জমা হয়েছে তোর মধ্যে। এখন সোজা ক্লাসে যা। রুহি ফট করে মুখ ফসকে বলে উঠল, আপনি দেখবেন কি করে এসব ভাই ব্রাদারদের দেখতে মানা? প্রেম ঘটিত ব্যাপার, এখানে কত ইলিগ্যাল পার্ট। রুহি, আর একটা কথা বলবি তো তোর জীব আমি টেনে ছেড়ে ফেলবো। আমার ধৈর্যের বাঁধ ভাঙার চেষ্টা করিস না, ফলস্বরূপ কিন্তু তোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। ক্রুদ্ধ কণ্ঠে ধমকে উঠল সাদি। আকস্মিক এমন কঠিন ধমকে চমকালো রুহি। চোখ টলমল করে উঠল মেয়েটির। লোকটি সব সময় তার সাথে খারাপ ব্যবহার করে। সে কি সত্যি সত্যি প্রেম করার কথা বলেছে? সে তো মজা করে বলেছিল। আর প্রেম করলেও বা এই লোকটার কি? বড় ভাই হয়েছে দেখে কি মাথা কিনে নিয়েছে? তার ভাইও একদিন এভাবে বকেনি। সেখানে ফুফাতো ভাই হয়ে এই লোকটি শুধু ধমকের ওপরেই রাখছে। বড় ভাই কোথায় ছোট বোনকে আদর করবে, স্নেহ করবে, ভালোবাসবে? এ কেমন ভাই? এজন্যই তো এই অসাধু লোকটিকে দু চোখে দেখতে পারে না সে। রুহির মুখের এক্সপ্রেশন দেখেই মনে হচ্ছে মেয়েটি কেঁদে ফেলবে যে কোনো মুহূর্তে।
সাদি চোখ পাকিয়ে শাসনের সহিত বলল, খবরদার হাঁপানো রোগী, একদম কাঁদবি না। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে থাপড়ে দাঁত ফেলে দেবো আজ। আবার ধমক। লোকটি ওকে আবার ধমক দিল। তার চোখে পানি দেখে লোকটির বলা উচিত ছিল না। কাঁদিস না বনু, আমার ভুল হয়েছে, সরি, আর বকবো না। তা না করে উল্টে ধমকায়। মেয়েটি একচোট শুকনো ঢোক গিলে নিল। ছলো ছলো চোখে তাকিয়ে গলায় তেজ ঢেলে বলল, আজকের পর থেকে আপনি আর আমার সামনে আসবেন না অসাধু। আপনার মতো ভাই আমার চাই না। আপনাকে আমি বড় ভাই হিসেবে মানি না। নিচের তীর তীরে বলি শেষ করেই বিন্দুর হাত ধরে টেনে স্কুল গেটে ঢুকে পড়ল। বিন্দু শুধু বেকুবের মতো চেয়ে চেয়ে দেখেই গেল। সাদি কপাল কুঁচকে তাকিয়ে রইল রুহির প্রস্থান পানে। গাড়ি রইল ডুবাতে ডুবাতে। গাড়ির হুইল ঘুরাতে ঘুরাতে বিড়বিড় করে আওড়ালো, তোকে ভাই বান্ধে কে বলেছে হাঁপানো রোগী? আমিও তো তাই চাই। ক্লাসমেট বৃষ্টির সাথে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে রুহি আর বিন্দুর। মেয়েটি খুব ভালো এবং চঞ্চল। স্কুলে আসলে তাই বোরিংও লাগে না মোটেও। ক্লাসের পাশাপাশি বেশ আমেজেই কেটে যায় স্কুল সময়টা। স্কুল টাইম শেষ, এখনো বাড়ির গাড়িখানা আসেনি। ড্রাইভার নেই, কে নিতে আসবে জানা নেই। দুই তরুণীর। মীরার কঠোর নির্দেশ একা একা না যেতে। ভদ্রমহিলা বলেছেন স্কুল শেষ করে দাঁড়াতে, তাই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে দুই ষোড়শী। সাথে বৃষ্টিও দাঁড়িয়ে আছে। বিন্দুর দৃষ্টি দু কদম দূরে ওই কৃষ্ণচূড়ার চালে। মনে হচ্ছে হাত বাড়াতেই সে ছুঁতে পারবে ফুলগুলো। বিন্দু হাত উঁচিয়ে 2-3 বার লাফিয়ে তাকায়। ভদ্রমহিলা বলেছেন স্কুল শেষ করে দাঁড়াতে, তাই গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে দুই ষোড়শী। সাথে বৃষ্টিও দাঁড়িয়ে আছে। বিন্দুর দৃষ্টি দু কদম দূরে ওই কৃষ্ণচূড়ার চালে, ওই কৃষ্ণচূড়ার ঢালে। মনে হচ্ছে হাত বাড়ালেই সে ছুঁতে পারবে ফুলগুলো। বিন্দু হাত উঁচিয়ে 2-3 বার লাফিয়ে পারার চেষ্টা করেও ব্যর্থ হলো। গাছটি বেশি উঁচু নাকি সে বেশি ছোট বুঝতে পারছে না মেয়েটা। হঠাৎ কেউ এসে একগুচ্ছ ফুল পেড়ে বিন্দুর হাতে ধরিয়ে দিল। সম্মুখে দাঁড়িয়ে আছে মেহেদি, বিন্দুর ক্লাসমেট, এছাড়াও বৃষ্টির কাজিনও হয়। সেই ক্ষেত্রে তার সাথেও বেশ ভাব জমেছে। বিন্দু হাতে ফুলগুলো নিয়ে মুচকি হাসলো। মেহেদি কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল, এখনো বাড়ি যাসনি যে? বাড়ির গাড়িটা এখনো আসেনি, তাই অপেক্ষা করছি। বাইকে তো 3 জন মেয়ে একসাথে বসতে পারবি না। বৃষ্টিকে একা রেখেই বা যাই কি কর। মেহেদির কথা শেষ হওয়ার পূর্বেই বৈরী হাওয়ার মতো ভেসে আসে পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। রুহি, আকস্মিক এমন কঠিন কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই বিন্দুর হাত ফসকে ফুলগুলো পড়ে গেল ধুলো ময়লার মাটিতে। বিন্দুর মনে হচ্ছে লোকটির কণ্ঠস্বর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভয়ানক। শুনলেই কলিজা কাঁপুনি তোলে তার। অর্ণকে দেখা মাত্রই হাসি ফুটে উঠল রুহির ঠোঁট ছুঁয়ে। চপ্পল পায়ে এগিয়ে গেল ভাইয়ের কাছে। প্রসারিত গলায় বলল, তুমি এসেছো ভাই, এত দেরি কেন করলে? অর্ণ গাড়ি স্টার্ট করতে করতে গম্ভীর গলায় বলল, একটা ইম্পর্ট্যান্ট কাজে ছিলাম, উঠে বস জলদি। অর্ণ বলার আগেই রুহি রীতিমধ্যে পিছনের সিটে উঠে বসে পড়েছে। বিন্দু গুটি কয়েক কদম দূরে ছিল। মেয়েটি ধীর পায়ে এসে বসলো রুহির পাশে। গাড়িটি বাড়ি থেকে বিপরীত সড়কে চলতে দেখে রুহি জানতে চাইলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? ফুপির বাসায়। ফুফুর বাড়িতে যাচ্ছে শুনে বড্ড খুশি হলো রুহি। তবে অসাধু ভাইয়ের কথা মনে পড়তেই হাস্য উজ্জ্বল মুখশ্রীটি চুপসে গেল মেয়েটির। মনে মনে ভাবলো ব্যাটা সামনে না পড়লেই ভালো। কদিন ধরে তীব্র গরমে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘামে ভিজে শরীরের লেপ্টে চুপচুপে হয়ে গেছে বিন্দুর স্কুল ড্রেস। কাঙ্ক্ষিত স্থানে এসেই ব্যস্ত হাতে কলিং বেল চাপল সে। বড্ড পানির তৃষ্ণা পেয়েছে মেয়েটির। ব্যাগে নেওয়া পানি স্কুলে থাকতেই শেষ হয়ে গেছে। আরো রুহির পানিটুকুও সে খেয়ে ফেলেছে। রোদের তীব্রতায় ক্ষণে ক্ষণে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। যদিও গাড়িতে পানি ছিল, তবে ওই হনুমান মুখ লোকটির ভয়ে আর খাওয়া হলো কই। কলিং বেল বাজার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দিল সাজেদা বেগম। রুহি আর বিন্দুকে দেখে ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি। খুবই মায়াভরা গলায় বললেন, ইস, ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে। আয় আয়, জলদি ভেতরে আয়। ভেতরে এসে ফ্যানের নিচে বস। অর্ণ আসলো না? ওকেও তো আসতে বললাম।
ভেতরে ঢুকতে ঢুকতেই কথাগুলো বলল সাজেদা বেগম। বিন্দু সোজা চলে গেল ডাইনিং টেবিলে, ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে নিল আগে। আহা কি শান্তি, পরাণ যেন শীতলতার ছোঁয়া পেল। অর্ণ ইতিমধ্যেই এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসেছে। সাজেদা বেগম কিছুক্ষণ কথা বললেন তার সাথে, তারপর সে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, রুহি, যা গিয়ে সাদিকে ডেকে নিয়ে আয়, বেলা তো আর কম হলো না। আমি পারবো না, তুমি ডেকে আনো। সঙ্গে সঙ্গেই নাকচ করে দিল রুহি। সাজেদা বেগম জানতে চেয়ে জিজ্ঞেস করলো, কেন? তোমার ছেলে আমাকে বকেছে। গাল ফুলিয়ে সোজা সাপটা স্বীকারোক্তি দিল রুহি। সাজেদা বেগম হাসলেন। এটা তার কাছে নতুন কিছু নয়। বাদর দুটো এখনো বাচ্চাদের মতো করে ঝগড়া করে। ভদ্র মহিলা মেয়েটির মাথায় হাত বুলিয়ে বলল, ভাই তো মজা করে রাগ করতে নেই মা, যা ভাইকে ডেকে নিয়ে আয়, তোদের জন্য না খেয়ে আছে ছেলেটা। সাজেদা বেগম এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। বিন্দু এতক্ষণ সাজেদা বেগমের কাছে বসেছিল। সে চলে যেতেই হাঁসফাঁস করতে শুরু করলো বিন্দু। সম্মুখে বসা অর্ণ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে মুঠো ফোনের দিকে। ড্রয়িং রুমে শুধু সে আর অর্ণ। লোকটির জন্য যে তার আর ফ্যানের বাতাস খাওয়া হবে না ঢের বুঝতে পারছে মেয়েটি। লোকটির সম্মুখে বসা আর বাঘ মামার সাথে থাকা অনুভূত একই। বিন্দু উঠে দাঁড়ালো এবং গুটি গুটি পায়ে এগিয়ে গেল কিচেনে। সাজেদা বেগম বিন্দুকে দেখেই কিছুটা কড়া গলায় বললেন, এ কি, এই গরমে এখানে এসেছিস কেন? যা গিয়ে ফ্যানের বাতাসে বস। বিন্দু মুগ্ধ নয়নে তাকিয়ে রইল ভদ্র মহিলার দিকে। কে বলবে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই? রক্তের সম্পর্ক ব্যতীত কখনো কখনো আত্মার সম্পর্ক প্রগাঢ় এবং শক্তিশালী হয়। বিন্দু ভেবেছিল স্বার্থপর সমাজ হয়তো তাকে ভালো চোখে নিবে না। সাজ্জাদ রেজার মতো একজন স্বনামধন্য মানুষের মেয়ে হিসেবে বিন্দুকে সমাজ স্বজন মেনে নেবে না। হয়তো মানুষ তাকে নিয়ে কটাক্ষ করবে, অবহেলা পাবে। মায়ের দ্বিতীয় স্বামীর সংসারে থাকাটা সমাজ ভালোভাবে নেন না। কিন্তু মেয়েটিকে বিস্মিত করে দিয়েছে শেখ পরিবারের প্রতিটি সদস্য। স্বল্প সময়ে কতটা অনায়াসে অবিলম্বেই না আপন করে নিয়েছে তাকে। বিন্দুর চোখে অশ্রু দেখে হকচকিয়ে গেল সাজেদা বেগম। মমতাময়ী হাত বাড়িয়ে দিল বিন্দুর গাল দয়ে। কিছুটা অস্থির কণ্ঠে বলল, এ কি রে, কাঁদছিস কেন? কি হলো? কাঁদিস কেন? কেউ কিছু বলেছে? বল, ফুপিকে বল। ডুকরে কেঁদে উঠল বিন্দু। সাজেদা বেগমকে জড়িয়ে ধরে ভাঙা স্বরে বলল, তোমরা এত ভালো কেন ফুপি? তোমাদের এই ভালোবাসার প্রতিদান আমি কি করে দিব? সাজেদা বেগম বিন্দুর মাথায় হাত বুলিয়ে বলল, কিসের প্রতিদান দিবি? ভালোবাসার বদলে ভালোবাসা দেয়া যায়, প্রতিদান নয়। আর তুই কি আমার পর নাকি? তুই তো আমার ভাইয়ের মেয়ে, আমার ভাইজি। নিজেকে কখনো ছোট মনে করবি না, কখনো না। দেখি, চোখের পানি মুছে ফেল। আর কখনো এমন কথা বলবি না। ভাইজান শুনলে কতটা কষ্ট পাবে বলতো? বিন্দু চোখের পানি মুছে ফেলল। সাজেদা বেগম কফি মেকার থেকে কফি নিয়ে বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, যা তো, এটা অর্ণকে দিয়ে আয়। খাবার রেডি করতে করতে এটা খা। আমি যাব। অবাক হয়ে জিজ্ঞেস করলো বিন্দু। সাজেদা বেগম কাজে হাত লাগিয়ে বললেন, হ্যাঁ যা, তোরই তো ভাই। অন্য একটু রাগী, একরোখা, কিন্তু ভালো। আস্তে আস্তে তোকে মেনে নেবে, দেখিস। বিন্দু গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো অর্ণর কাছে। হনুমান মশাই এখনো ফোনে ডুবে আছে। বিন্দু ভাবছে এই ভর দুপুরে কফি খাই কে, তাও আবার তেতো ব্ল্যাক কফি। হা, এই জন্যই বোধহয় লোকটির মধ্যে কোনো রসকস নেই। চোখ কুচকে এলো মেয়েটির। আশ্চর্য, সামনে যে আস্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে তার মধ্যে ন্যূনতম গুরুপক্ষেপ নেই। সে এখন কি করবে? কি বলে ডাকবে? ভাইয়া ডাকাই, পাছে যদি আবার রেগে যায়। বিন্দু আমতা আমতা করে মিনমিনে গলায় শুধায়, আপনার কফি।
মেয়েলি রিনরিনে গলার স্বর শুনে মাথা উঁচিয়ে চাইল অর্ণ। তার তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি পড়ল বিন্দুর কান্নারত মৃদু লালচে দ্বিধাদ্বন্দ্বের আখি পল্লবে। তখন কান্নার ফলে ফর্সা নাক মুখটা কেমন লালচে হয়ে গেছে। অর্ণর ধারালো দৃষ্টি দেখে ভড়কে গেল মেয়েটি। দম করে মাথা নুইয়ে ফেলল সে। অর্ণ পুনরায় মোবাইল ফোনে দৃষ্টি ফেলে ভারী গলায় বলল, যে পাঠিয়েছে সে যেন এসে দিয়ে যায়, কথাটি যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। অপমান, ঘোর অপমানিত বোধ করল বিন্দু। আর এক মুহূর্ত নষ্ট না করে গটগট করে চলে গেল কিচেনে। দরজার সামনে দাঁড়িয়ে 2-3 বার ডেকেও ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেল না রুহি। একবার ভাবলো ফিরে যাবে কি মনে করে দরজাটা আলতো চাপ দিল। দরজা আগে থেকেই চাপিয়ে রাখা ছিল, দরুন ঠেলা দিতেই সামান্য ফাঁকা হয়ে গেল। রুহি মাথাখানা ঢুকিয়ে ভেতরে উকি ঝুঁকি মারল। লাট সাহেব পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর এদিকে একে ডাকতে ডাকতে গলা শুকিয়ে এসেছে। রুহি ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার কাছে। সুঠাম দেহে কালো ট্রাউজার, ধূসর রঙের একখানা টি শার্ট জড়িয়ে কোলবালিশ বুকের নিচে লেপ্টে উপর হয়ে ঘুমিয়ে আছে। শাদির ঘুমানোর স্টাইল দেখে ঠোঁট টিপে হাসল রুহি। বেচারা সিঙ্গেল মানুষ কোলবালিশ দিয়ে বউয়ের অভাব পূরণ করছে। কোলবালিশ জড়িয়ে ধরার স্টাইল দেখে মনে হচ্ছে বউ জড়িয়ে ধরেছে। রুহি মুখটা নামিয়ে মৃদু স্বরে ডাকলো, সাদ ভাই, সাদ ভাই উঠুন। কি হলো, জলদি উঠুন, ফুপি ডাকছে। না, কোনো নড়াচড়া নেই। দিনের বেলায়ও এমন বেহুশের মতো ঘুমায় কে? এক স্বরে আরো 2 বার ডাকলো মেয়েটি। বিরক্ত হলো রুহি, মুখটা আরো নামিয়ে চেঁচিয়ে উঠল এবার, সাদ ভাই। আরে আস্তে রোগী, এমন ছাড়ার মতো চেঁচিস কেন? কানে কালানোই আমি, বেকার চেঁচিয়ে কানে একেবারে তালা ছড়িয়ে দিয়েছিস। ঘুম ঘুম চোখে তাকিয়ে বিরক্তকর কণ্ঠে বলল শাদি। পৌরশালী ওই ঘুমু ঘুমু গলার স্বর শুনে স্পন্দন প্রক্রিয়া পাল্টে গেল রুহির। হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তেই। কেমন অদ্ভুত অনুভূতি অনুভব করলো বক্ষ পিঞ্জরে। আশ্চর্য, তার এমন লাগছে কেন? শুকনো ঢোক গিলতে শুরু করলো মেয়েটি। রুহিকে ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু নাচায় শাদি। কি ব্যাপার বলতো? এমন প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে কি দেখছিস? এই ঘরের মধ্যে হোঁচট খেয়ে আমার প্রেম টেমে পড়ে গেলে নাকি? হুঁশ ফিরে এলো মেয়েটির। ইস, কি ভাবছে সে? কেমন বেহায়ার মতো তাকিয়েছিল। লজ্জা পেল রুহি, তবে সেটাকে ধামাচাপা দিতে বলল, প্রেমে, তাও আবার আপনার? আপনার মতো বুইরা দাবড়া ছেলের সাথে প্রেম করতে বই গেছে আমার। পড়বি, একেবারে প্রেমের সাগরে ডুবে নাকানে চোবানি খাবি। শাদিকে বিড়বিড় করতে দেখে কপাল গোটালো মেয়েটি। শাদির চোখ ছোট ছোট করে শুধায়, আমি বুড়ো? আমার থেকে ভালো ছেলে কোথায় পাবি তুই? নাকি সুগার মাম্মি হতে চাস? সুগার মাম্মি? ছ্যা! শাদির কথা শুনে নাক মুখ কুচকে তাকালো রুহি। আমার কি লায়লার মতো বস্তাবন্দি টাকা আছে যে কচি কচি ছেলেরা সুরসুর করে চলে আসবে? আর শুনুন, দুনিয়াতে যদি এতই ছেলের অভাব পড়ে তবে প্রয়োজনে সাফর সাথে প্রেম করব, তবুও আপনার মতো বুইরা দামড়া সার চাই না আমার। যত সব। নিজের বাক্যে শেষ হতেই হনহনিয়ে বেরিয়ে গেল রুহি। লোকটির মুখের উপর কথা বলতে পেরে শান্তি লাগছে এবার। তাকে ধমকা ধমকির মজা উঠিয়ে দিবে সে। শাদি ছোট ছোট চোখে তাকিয়ে রইল রুহির গমন পানে। সাপু হচ্ছে শাদির ছোট ভাই। সারফরাজ 10-11 বছর বয়স। শেষ পর্যন্ত তার ছোট্ট ভাইটার দিকে বদ নজর দিল মেয়েটি। শাদি বিড়বিড় করে আওড়ালো, কুল সাদি, কুল। মেয়েটা এখনো ছোট্ট, তাছাড়া সে তোর ভাইয়ের কথাই তো বলছে, তোর বাড়ির ভেতরে আছে। সকাল থেকেই মীরার শরীরটা খারাপ। এই বাড়িতে পার্মানেন্ট সার্ভেন্ট শুধু 22-23 বছরের ঝুমা। বাকি ছোটা বুয়া, তাদের কাজ সবকিছু ধোয়া মোছা করা। এতে এত মানুষের পরেও কিচেন সামলাই মীরা। রান্না বান্না সে নিজেই করে। সাজ্জাদ রেজার খুব পছন্দ মীরার হাতের রান্না, তাই ভদ্রমহিলা কিচেনের দায়িত্ব কাউকেই দেয় না। দুপুরে কোনো মতে রান্না করে এসে শুয়ে পড়েছে। ঝুমা তার হাত পা মালিশ করে দিচ্ছে। বিন্দু দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেল কিচেনে।
বেসিনে কিছু এঁটো বাসন পড়ে আছে। ঝুমা যেহেতু মীরার কাছে আছে তাই সে নিজেই সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করতে শুরু করলো। কারো পায়ের আওয়াজ পেয়ে পেছন ফিরে তাকালো মেয়েটি। অর্ণ গম্ভীর পদচরণে কিচেনের দিকেই এগিয়ে আসছে। মাথায় চেপে থাকা কাপড়টি আর একটু টেনে নিল বিন্দু। অর্ণ ততক্ষণে দরজার সামনে দাঁড়িয়েছে। মেয়েটি ভুলে গেল দুপুরের অপমানটুকু। ভদ্রতার খাতিরে রিনরিনে গলার জিজ্ঞেস করলো, কিছু লাগবে ভাইয়া? থেমে গেল মেয়েটি। ভাবলো পুরুষ মানুষ এভাবে কিচেনে এসেছে হয়তো দরকার আছে বলেই এসেছে। মেয়েটির ভাবনার ইতি ঘটে পুরুষালী মোটা গলার স্বরে। আউট। জি। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল বিন্দু। কিছু লাগবে এর উত্তর আউট, এমন কথা তো বাপের বয়সেও শোনেনি। এ কোন শহরে এসে পড়ল সে? গভীর ভাবনায় ডুবে গেল বিন্দু। নিস্তব্ধতা কাঁপিয়ে পুনরায় ভেসে আসে সেই ভয়ানক স্বর। 2 সেকেন্ড, আই রিপিট 2 সেকেন্ডের মধ্যে কিচেন ক্লিন চাই আমার। বিন্দু অবাক হয়ে পুরো কিচেনে চোখ বোলালো। পুরো কিচেন চকচকে ফকফকে পরিষ্কার। বাকিটুকু যা ছিল সেটাও তো সে করে ফেলেছে। তাহলে এই লোক কি পরিষ্কার করার কথা বলছে? মেয়েটি চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে তাকালো দরজার সামনে শক্ত চোয়ালে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। আমতা আমতা করে বলল, আপনি ঠিক কি ক্লিন করার কথা বলছেন ভাইয়া? রান্নাঘর তো একদম ফকফকা, কোথাও একটু নোংরা নেই। অর্ণ ধারালো চোয়ালে ঢুকে গেল কিচেনের মধ্যে। যেটা দেখা মাত্রই কলিজা চলকে ওঠে বিন্দুর। লোকটি ভেতরে কেন ঢুকছে? অর্ণর ধারালো চোয়াল শক্ত হয়ে এলো। সে দৃঢ় পদক্ষেপে এগিয়ে ঢুকে গেল কিচেনে। যেটা দেখা মাত্রই কলিজা চলকে ওঠে বিন্দুর। লোকটি ভেতরে কেন ঢুকছে? তার কথা অমান্য করার অপরাধে কিছু বলবে? যেই রক্তটা মানুষ তুলে আছাড় মারবে না তো? হনুমান মুখ লোকটি এসেছে একদিন, এসেছে থেকেই আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছে। কেন? ভয়ে নড়াচড়া করতেই ভুলে বসেছে মেয়েটি। হাতের মুঠোয় একখানা বাটি যেটা নিয়ে বেসিনের সাথে সেটিয়ে রয়েছে। চেয়েও নড়াচড়া করতে পারলো না। মনে হচ্ছে মেয়েটির পা দুটো সুপার গ্লুয়ের মতো আটকে আছে জমিনে। তার ভীত নেত্রমণি অর্ণর দিকে। অর্ণর পা যুগল সোজা গিয়ে থামলো চুলোর কাছে। প্রথমে চুলোয় তরল দুধ ফুটতে দিয়ে মাথার উপর থাকা তাক থেকে কফি নিল, সাথে নিল একটি চা চামচ, কফির মগ। তারপর সেই মগে এক গাদা কফি ঢেলে নিপুণ হাতে কফি তৈরি করতে শুরু করলো। বিন্দু বিস্মিত চোখে তাকিয়ে রইল অর্ণর কার্যক্রমের দিকে। সম্পূর্ণ ইউনিক স্টাইল, পারফেক্ট কফি বানানোর। অর্ণ দক্ষতার সঙ্গে চুলো থেকে নামিয়ে নিল টকবগে ফুটন্ত তরল দুধ। বিন্দু ড্যাব ড্যাবিয়ে তাকিয়েই রইল। হাই আল্লাহ, লোকটির মধ্যে এত গুণ! গুণের সাথে ব্যবহারের এত অমিল কেন? নাকি এই ব্যবহার শুধুমাত্র তার জন্যেই উন্মুক্ত? অর্ণর পুরো সময়টা দৃষ্টি ছিল তার কাছে। এক মুহূর্তের জন্যেও ইঞ্চি পরিমাণ ঘাড় এদিক ওদিক বাঁকায়নি পর্যন্ত। মনে হচ্ছে কেউ তার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। একটুখানি এদিক ওদিক হলেই ঠুস। নিজের কাজ শেষে যেভাবে এসেছে, নিস্তব্ধতা ডিঙিয়ে গম্ভীর পদচরণে, সেভাবেই কিচেন থেকে বেরিয়ে গেল অর্ণ। শুধু বড় বড় চক্ষু যুগল করে দেখে গেল বিন্দু। অপমান, আবার অপমান করলো লোকটা। নীরবে ইগনোর করে অপমান করলো না। লোকটি এমন একটি ভাব দেখালো মনে হচ্ছে এখানে সে ছাড়া আর কোনো অস্তিত্বই নেই। ভদ্রতার খাতিরেই তো সে জিজ্ঞেস করেছিল। তাহলে মানবিক দিক দিয়ে কফির কথা বললে কি হতো? মেয়েটি বুঝতে পারছে না তার সাথে এমন আচরণ কেন। সে কি বেশি কিছু বলেছে? কি লাগবে জানতে চাওয়া কি অন্যায় হয়েছে? বোন না মানুক, মানুষ হিসেবেও তো ভদ্রতা দেখানো যেত। বিন্দুর মনে হলো লোকটার এই আচরণ হয়তো ঠিকই আছে। তার মতো পরগাছাকে সবাই ভালোবাসবে কেন? রুহির থেকে শুনে এসেছে তার ভাই নাকি মীরাকেও দেখতে পারে না, না ভালো ব্যবহার করে আর না খারাপ আচরণ করেছে। যেখানে মীরাকেই মেনে নেয়নি সেখানে তার সাথে এই ব্যবহার অস্বাভাবিক কিছু।
সে তো শ্যাওলার মতো ভেসে আসা একটি অস্তিত্ব। বিন্দু একচোট শুকনো ঢোক গিলে নিল। এই বাড়িতে সে যতই স্বাধীনভাবে থাকুক, সাজ্জাদ রেজা যতই মেয়ের মতো ভালোবাসুক, মূলে গিয়ে কিন্তু সে এই বাড়ির আশ্রিতা, এবং বিন্দু নিজেকে সেই চোখেই রাখে। অর্ণর ভাবের ওপর ভেঙচি কাটলো বিন্দু। হাতের বাটি গুছিয়ে রাখতে রাখতে বিড়বিড় করে আওড়ায়। ভাব দেখলে মনে হয় তিনি এর দেশের প্রেসিডেন্ট। উজবুক হনুমান একটা শালা, তোর ভাব দেখার টাইম এই নাজিবা বিন্দুর নেই, বুঝলি? ভোরের আলো ফুটতে শুরু করেছে। পূর্ব দিগন্তের কিনার ঘেঁষে লাজুক সূর্যটা কেবলই উকি দিয়েছে। চারপাশের পরিবেশ এখনো নিস্তব্ধতা বিরাজ করছে। হয়তো এখনো সকলে ঘুমিয়ে আছে। মসজিদে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আজানে প্রতিদিনের মতো আজকেও বিন্দুর ঘুম ভাঙতে ব্যতিক্রম হলো না। মেয়েটি হামি দিয়ে ঘুম ঘুম চোখে উঠে বসলো। ঘাড় ঘুরিয়ে তাকালো রুহির পানে। বিছানার অর্ধেকটা জুড়ে এলোমেলো হয়ে গভীর তন্দ্রায় আচ্ছন্ন মেয়েটি। ছিমছাম গরমে রয়েছে কার্টুন আঁকা ঢিলে ঢালা টি শার্ট, প্লাজো। টি শার্ট খানা উপরে উঠে চকচকে মসৃণ উদর বেরিয়ে আছে, প্লাজো দশাও বেহাল। রুহির ঘুমানোর স্টাইল দেখে মুচকি হাসলো বিন্দু। একজন দায়িত্ববান বোনের মতো ঠিকঠাক করে দিল রুহির পরনের এলোমেলো বস্তু। তারা দুজনে এক রুমেই থাকে। এই বিলাসবহুল ফ্ল্যাটে বড় বড় রুম। বিন্দুর একা ঘুমাতে ভয় লাগে।